ওকে, সো আমরা 13 নাম্বার চ্যাপ্টার শেষের দিন, আগের দিন শেষ করেছিলাম। আজকে আমরা যাব হচ্ছে তারপরের চ্যাপ্টার, অর্থাৎ 14 নাম্বার চ্যাপ্টার, যেটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার। ঠিক আছে, আমরা এখানে যদি দেখি তাহলে এই নেটওয়ার্ক, টিসিপি/আইপি মডেলে নেটওয়ার্ক অ্যাক্সেস, তারপর ইন্টারনেটের উপরের লেয়ারটা হচ্ছে ট্রান্সপোর্ট লেয়ার, যেটা অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে একটা কমিউনিকেশন মেনটেন করে আর কি। অর্থাৎ উপরের দিকে অ্যাপ্লিকেশন লেয়ারের সাথে এবং নিচের দিকে তার কমিউনিকেট করতে হয় ইন্টারনেট লেয়ারের সাথে, ইন্টারনেট প্রোটোকলগুলোর সাথে। সো আমরা ট্রান্সপোর্ট লেয়ার প্রথম থেকে শুরু করি। ইন্ট্রোডাকশনের মধ্যে তো আপনারা জানেনই যে কিছু কি কি পড়ানো হবে সেই জিনিসগুলো এখানে থাকে। এখানে মেইনলি এই ট্রান্সপোর্ট লেয়ারের মেইন দুইটা প্রোটোকল আছে, একটা হচ্ছে টিসিপি আর একটা হচ্ছে ইউডিপি। এই দুইটার মেইন যে দুইটা প্রোটোকল, এই দুইটার মূল পার্থক্যটা একটু বুঝে নিলে তারপরে আসলে এই চ্যাপ্টারটা আপনার জন্য খুব একটা কি বলে হার্ড কিছু না, এটা খুবই সহজ একটা জিনিস। সোজা কথা হচ্ছে টিসিপি এখানে লিখেছে দেখেন এই দিকটাতে, থিঙ্ক অফ টিসিপি অ্যাজ গেটিং এ রেজিস্টার্ড লেটার ইন মেইল। টিসিপি যেই অ্যাপ্লিকেশন লেয়ারের যে প্রোটোকলটা আছে টিসিপি, এটা আইপির সাথে ম্যাচ করে মার্জ করে টিসিপি আইপি প্রোটোকল বলা হয়। সো টিসিপি প্রোটোকলটা, যে এই প্রোটোকলটা একটা রেজিস্টার্ড লেটার আমরা পাঠাইলে, একটা রেজিস্ট্রি করা চিঠি বলে না, এরকম চিঠি যদি পাঠাই তাইলে যেরকম কাজটা হয় মোটামুটি টিসিপি প্রোটোকলের থ্রুতে এইভাবেই কাজটা হয়। তো সেটা কি, আমি এখান থেকে যে ডাটাটা পাঠাচ্ছি অপর প্রান্তে পৌঁছলো কিনা এবং কখন পৌঁছলো, বা সেটার একটা অ্যাকনলেজমেন্ট আমি পাবো যে ওকে ওখানে লেটারটা পৌঁছেছে, বা এটার একটা কি বলে দায়িত্ব, একটা রেসপন্সিবিলিটি আছে যেটা পৌঁছতে হবে। আর ইউডিপি যেটা, এটা হচ্ছে নর্মাল, এখানে লিখেছে যে স্ট্যাম্পড লেটার, অর্থাৎ এটা কখন পৌঁছে বা পৌঁছে কিনা আদৌ এটার কোনো গ্যারান্টি নাই। ঠিক আছে, এটা অন্যদিকে এটা লসও হয়ে যেতে পারে। সো অর্থাৎ সোজা কথা মা বাপ ছাড়া আর কি, এটার কোনো মানে আপনি পাঠাইলেন আল্লাহর হস্তে, এরপরে এটা গেলে তো ভালো, না গেলেও আপনার কিছু করার নাই। ঠিক আছে, তো ইউডিপি আর টিসিপির মূল পার্থক্যটা এটাই। এটা থেকেই আপনার আরো যে বিভিন্ন এরপরে পার্থক্যগুলো দেখবো আমরা, সেগুলোতে দেখবো এই জিনিসটা থেকেই, এই মূল মূল কনসেপ্টটা এটাই, এটা থেকেই বিভিন্ন এটার কাজের পার্থক্য, ইয়ের পার্থক্য সবগুলাতেই এটার একটা ইফেক্ট থাকবে। সো আসেন আমরা মূল চ্যাপ্টার ট্রান্সপোর্টেশন অফ ডেটা এখান থেকে শুরু করি, রোল অফ দ্য ট্রান্সপোর্ট লেয়ার। So generate data must be exchanged data between source and host, source and destination host. এই লেয়ারটা কি জন্য, কি কাজ এই লেয়ারটার, ডাটা যদি সেগমেন্টেশন করতে হয় অর্থাৎ ভাগ ভাগ করতে হয় সেটা সে করে দিবে, বা আরো বিভিন্ন কাজ আছে যেগুলো আমরা আসলে আরেকটু নিচে দেখতে পাবো। ওকে, সো এই লেয়ারের প্রোটোকল গুলা সে তার এই সমস্ত বিষয়ে কোনো নলেজ নাই যে ডেস্টিনেশনের হোস্ট টাইপটা কি, মানে ওটা ল্যাপটপ নাকি ওইটা একটা সার্ভার নাকি অন্য কোনো আপনার মোবাইল, এগুলি সম্পর্কে তার কোনো আইডিয়া নাই। আরো কিছু কোন মিডিয়ার, অর্থাৎ তারটা যে যাচ্ছে ওয়্যারলেস যাবে না কি না, যে এগুলার উপরে, এবং এই কতটুকু এটার মধ্যে ট্রাফিক আছে বা কনজেশন, বা এগুলি বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে দিয়ে যাবে, নেটওয়ার্কের সাইজ কত, এগুলির কোনো নলেজই এই ট্রান্সপোর্ট লেয়ারে লাগে না, বা ট্রান্সপোর্ট লেয়ারের দায়িত্ব না, বা সে ওগুলা জানে না সোজা কথা। ঠিক আছে, সো ওগুলার সাথে কোনো সংশ্লিষ্টতা এই লেয়ারের নাই। সেই লেয়ারের মূল প্রোটোকল আপনাদেরকে আগেই বলেছি, একটা হচ্ছে টিসিপি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর একটা হচ্ছে ইউজার ডাটাগ্রাম প্রোটোকল। সো টিসিপির মধ্যে হচ্ছে ডাটাকে বড় হয়ে গেলে সেগমেন্টে ভাগ করে, আর ডাটাগ্রাম প্রোটোকলে ওই সেগমেন্টটাকে এখানে বলা হয় ডাটাগ্রাম। ঠিক আছে, আচ্ছা আসেন ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলা কি কি, বা কি কি কাজ সে করে। ট্র্যাকিং ইন্ডিভিজুয়াল কনভারসেশন
প্রত্যেকটা আলাদা আলাদা যে কমিউনিকেশন হচ্ছে সিমালটেনিয়াসলি নেটওয়ার্কের মাধ্যমে, প্রত্যেকটার আলাদা আলাদা ট্র্যাক করা, আলাদা আলাদা প্যাকেট রাখা। যেমন আপনার একই সাথে স্ট্রিমিং চলতেছে, অনলাইন চ্যাটিং চলতেছে, ওয়েব পেজ গুলো চলতেছে, ইনস্ট্যান্ট আপনি মেসেজিং করতেছেন, এটা হলো ইনস্ট্যান্ট মেসেজিং আর কি, ইমেইল আসতেছে, এগুলি প্রত্যেকটার আলাদা আলাদা সে ট্র্যাক রাখতেছে বা আলাদা আলাদা ভাবে এগুলো কাজ করতেছে। ওকে, track the responsibility of the transport layer is to maintain and track this multiple conversation. So এই মাল্টিপল জিনিসগুলো সিমালটেনিয়াসলি যে হচ্ছে এগুলা ট্র্যাক রাখাটা, এটা একটা ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। তারপর আসেন সেগমেন্টিং ডেটা এন্ড রিঅ্যাসেম্বলিং ডেটা। সো সেগমেন্টিং মানে তো সেগমেন্টে ডিভাইড করা বা ভাগ করা, ঠিক আছে। সো অ্যাপ্রোপ্রিয়েট ডাটার ব্লক গুলো এত বড় ভাগে ভাগ না হয়ে যায় যেটা যেতে যেতে মানে দেখা গেল যে অনেক বড়, এটা যেতেই সমস্যা, আবার এত ছোট না হয়ে যায় যে খুব ট্রাফিক তৈরি হয়ে যায়, ঠিক আছে। সো এই কাজটা এক পাশ থেকে পাঠানো ডাটা ভাগ করে পাঠানো, অন্য পাশ থেকে এটাকে রিঅ্যাসেম্বল করে আবার ওই সেগমেন্ট গুলা পাশাপাশি জোড়া দিয়ে আসল ডেটাটা তৈরি করা, এটা হচ্ছে এই লেয়ারের কাজ। হ্যাঁ, কেউ হাত তুলেছেন, কোশ্চেনটা করে ফেলেন। স্যার আজকে কি কোনো পরীক্ষা আছে? পরীক্ষা আপনি দিতে চাইলে দিতে পারেন, অর্থাৎ ওই গত ক্লাসে তো আমরা আরেকটা মডিউল এক্সাম দেওয়ার কি বলে এলিজিবিলিটি পেয়েছি বা আমরা শেষ করেছি। সো আমি পরীক্ষাগুলো অ্যাক্টিভ করে রাখছি, আপনি ক্লাসের পরেও চাইলে শুরু করতে পারেন, চাইলে এখনো শুরু করতে পারেন, এটা আপনার ইচ্ছা। জি স্যার। এর পরের ক্লাসগুলোতেও আমি পরীক্ষা অ্যাক্টিভ করে দিয়ে রাখবো, পরীক্ষা আপনি দিতে পারবেন, সামনের সপ্তাহে আমি না থাকলেও আপনি পরীক্ষাগুলো দিতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। ওকে, সো এইখানে একটু দেখাচ্ছে আর কি, প্রতিটা আপনি সেগমেন্টে ভাগ করে বা ডাটাগ্রাম, অর্থাৎ ইউডিসি টিসিপি তে বলা হচ্ছে সেগমেন্ট আর ইউডিপি তে বলা হচ্ছে ডাটাগ্রাম। সো এটা আলাদা এইভাবে ভাগ করে করে সে পাঠাচ্ছে আর কি, ঠিক আছে। ডিভাইডস দ্য ডেটা ইনটু স্মলার ব্লক। সো ছোট ছোট ব্লকে ভাগ করে, ব্লকের সাইজ কি হবে না হবে এগুলির ডিটেইলস আমরা যতটুকু দেখায় পরে ততটুকু দেখবো আর কি। আচ্ছা, এরপরে যেটা সেটা হচ্ছে হেডার ইনফরমেশন, ঠিক আছে। হেডার ইনফরমেশন প্রত্যেকের আলাদা আলাদা হেডার, এবং এই হেডারের মধ্যে ইনফরমেশন গুলো বলতে এটা ধরেন যে সেগমেন্ট করা হলো, এটা কত নাম্বার সেগমেন্ট বা কোন অ্যাপ্লিকেশনের কাছে যাবে, এই সমস্ত জিনিসগুলা এইগুলা অর্গানাইজ করে সে হেডারের ইনফরমেশনটাও রেডি করবে আর কি, ঠিক আছে। তারপরে আইডেন্টিফাইং দ্য অ্যাপ্লিকেশন, অর্থাৎ পোর্ট নাম্বারটা দেওয়া, ধরেন যে HTML পেজ যদি হয় তাহলে 80 পোর্টে, আমরা জানি HTTP 80 পোর্টে চলে। সো এই HTML পেজগুলো 80 পোর্টে কাজ করে। তারপর আপনি যদি মেইলের কাজ করেন তাহলে 110 বা আরো বিভিন্ন প্রোটোকল আসলে বিভিন্ন পোর্টে চলে। সো এই পোর্ট গুলা বা এই প্রতিটা আলাদা আলাদা অ্যাপ্লিকেশনকে আলাদাভাবে আইডেন্টিফাই করা, এটা হচ্ছে এই লেয়ারের কাজ। এবং মাল্টিপ্লেক্সিং যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের তারা হয়তো বুঝেন আর কি। এটা সহজ কথায় আমি যদি বলতে চাই, বা যারা ইলেকট্রিক্যালের ব্যাকগ্রাউন্ডের আছেন তারা মাল্টিপ্লেক্সিং আরো ভালো বোঝার কথা। মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং এগুলো সার্কিটে ওনারা স্যার ডিএলডি এর টপিক স্যার। হ্যাঁ হ্যাঁ, তো ওগুলা আপনারা পড়েছেন। সো সেটা সম্পর্কে আমি খুব বেশি কিছু বলবো না। এটা মাল্টিপ্লেক্সিং মানে হচ্ছে সোজা কথা বুঝেন যে সবাইকে আমার, যেহেতু এখানে অনেকেই কি বলে কমিউনিকেট করতে চাচ্ছে এবং বিভিন্ন অ্যাপ্লিকেশন গুলাকে আপনাকে কমিউনিকেট করতে দিতে হবে। সো চ্যানেলটাকে, আমার পুরো চ্যানেলটাকে যদি আমি টাইম শেয়ার করে করে দেই, কোনো সময় ধরেন স্ট্রিমিং ভিডিওটাকে একটু সময় দিলাম, অর্থাৎ সময় বলতে ধরেন যে ন্যানো সেকেন্ডে ভাগ করলাম অথবা মাইক্রো সেকেন্ডে ভাগ করলাম, এইভাবে করে সে প্রত্যেকটা ইয়েকে এই যে শেয়ার করে করে একটাকে মানে বদলিয়ে বদলিয়ে দিচ্ছে, যে এখন স্ট্রিমিং ভিডিও করো, এখন অনলাইন ভিডিও তুমি চ্যানেলটা ইউজ করো, এখন তুমি এই ওয়েব পেজ তুমি এই চ্যানেলটা ইউজ করো, ইমেইল তুমি এখন চ্যানেলটা ইউজ করো, এরকম করে করে রোটেট করে করে যে এটা করে
এটা করে হচ্ছে মাল্টিপ্লেক্সিং এর মাধ্যমে। ঠিক আছে, প্রত্যেককে শেয়ার করে করে একটা সময় তাকে দেয়, এই মাল্টিপ্লেক্সিং করে তার কমিউনিকেশনটা পুরো চ্যানেলটা তাকে ইউজ করতে দেয় আর কি। ওকে, segmentation facilitates data transport by lower network layer. So এগুলো তো আমরা সেগমেন্টেশনের কথা আগেই বলেছি। সো এই হচ্ছে মোটামুটি এই হচ্ছে ছোটখাটো বা ছোট পরিসরে যদি বলি তাহলে ট্রান্সপোর্ট লেয়ারের কাজগুলো। ওকে, সো ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল, এই আমরা জানি নিচের প্রোটোকল ইন্টারনেট লেয়ার প্রোটোকলে আইপি, আর উপরে হলো অ্যাপ্লিকেশন লেয়ারে তো অনেক কিছুই আছে, ডিএনএস, টিএফটিপি, এসএমটিপি, এইচটিটিপি, এফটিপি, এগুলি অনেক ইয়ে আছে। সো উপরে তাদের সাথে এই অ্যাপ্লিকেশন লেয়ারের এদের সাথে কমিউনিকেট করতে হয়, আর নিচে হচ্ছে আইপি এর সাথে কমিউনিকেট করতে হয়। সো সাধারণত এই যে টিসিপি আইপি এই দুই লেয়ারের দুই প্রোটোকল মিলে একটা কাজ বা একসাথে আমরা ইউজ করে থাকি আর কি, একটা রিলায়েবিলিটি জায়গা তারা তৈরি করে আর কি। ঠিক আছে, সো টিসিপি সম্পর্কে এখানে কিছু বলেছে। IP is concerned only with structure addressing, routing, এই সেই এগুলা। IP is not responsible for guaranteeing delivery or determining. So IP প্রোটোকল দিয়ে আমরা জানি ওই যে সেন্ডার কে বা কি বলে কে পাবে, রিসিভার কে, বা অ্যাড্রেস, তাদের অ্যাড্রেস কি হবে, কোন পথে যাবে, এগুলি ডিসিশন আইপি প্রোটোকল গুলা নেয়। ঠিক আছে, কিন্তু এটা কি গিয়ে পৌঁছলো কিনা বা পৌঁছানোর ব্যাপারগুলা, এই যে রিলায়েবিলিটির যে জায়গাটা, এইগুলার রেসপন্সিবিলিটি কিন্তু আইপির না। আইপির হচ্ছে পাথ বলে দেওয়া, এগুলির মানে পাথ কোন দিকে আছে বা কি অ্যাড্রেস, এগুলি সম্পর্কে নিয়ে আইপি কাজ করে। কিন্তু গেল কি গেল না এই ধরনের গ্যারান্টি কিন্তু আইপি প্রোটোকল দেয় না। সেই ক্ষেত্রে টিসিপি আসলে হেল্প করে। TCP is considered a reliable full-featured transport layer protocol which ensured that all of the data arrives at the destination. TCP includes fields which ensure the delivery of the application data. The fields required additional processing by the sending and receiving host. So TCP একটা ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল যেটা এই গ্যারান্টিটা আপনাকে দেয় যে ওখানে ডাটাটা পৌঁছতেছে, আর না পৌঁছলেও সে একটা জানাবে যে এটা পৌঁছে নাই, বা একটা টাইম আউট আছে, এই টাইম আউট হয়ে গেলে আপনি বুঝবেন টাকা মানে এটা পৌঁছে নাই, ডাটাটা পৌঁছে নাই। ওকে, সো টিসিপি ডেটাগুলোকে সেগমেন্টে ভাগ করে। অন্যদিকে ইউডিপির কথা বলেছিলাম, ওগুলা ডেটাগ্রামে ভাগ করে, ওগুলা যখন ইউডিপি দেখি তখন বলবো। Okay, TCP transport is analogous to sending packet that are tracked from source to destination. If a shipping order is broken up into several packages, a customer can check online to see the order of the delivery. Okay, so এটা যদি ভাগ ভাগ করে পাঠানো হয়, কোনটা কই আছে এরকম, এগুলোর কিন্তু প্রত্যেকটারই ট্র্যাক থাকে। ঠিক আছে এখানে। Okay, TCP provides reliability and flow control using these basic operations. Number and track data segments transmitted to a specific host from a specific application. Acknowledge receive data, অর্থাৎ ওই পাশে যে পৌঁছলো সেটার একটা অ্যাকনলেজমেন্ট পাঠানোর ব্যবস্থা করা। যদি আনঅ্যাকনলেজমেন্ট না আসে একটা সার্টেন টাইমের মধ্যে, তাহলে এটাকে আবার রিট্রান্সমিট করা। সিকোয়েন্স ডাটা দ্যাট মাইট অ্যারাইভ ইন রং অর্ডার। সো ধরেন যে আপনি 1 নাম্বার ডাটা পাঠাইলেন, তারপরে 2 নাম্বার ডাটা, তারপর 3 নাম্বার ডাটা, এগুলি পাঠানোর সময় 1 2 3 করে পাঠাইলেন, কিন্তু তারা বিভিন্ন রুট ফলো করার কারণে অনেক সময় লোড ব্যালেন্সিং করা হয়। ধরেন যে এক জায়গায় একটা সোর্স থেকে আরেকটা সোর্সে যাওয়ার কয়েকটা ডিফারেন্ট পাথ আছে, তো ডিফারেন্ট পাথ যদি থাকে সেক্ষেত্রে আপনি যদি একটা পাথ ইউজ করেন তাইলে নাইলে 1 2 3 পরপর গেল, কিন্তু যদি ডিফারেন্ট পাথ ইউজ করে ডিফারেন্টটা যায়, এটাকে বলা হয় লোড ব্যালেন্সিং। কারণ একটা দিয়ে পাঠানোটা আসলে খুব একটা যুক্তিসম্মত না। এই জন্য যুক্তিসম্মত না কারণ এটার উপরে লোড পড়ে যাবে বেশি। সো আপনি স্বাভাবিকভাবেই যদি ট্রাফিক কিছু অন্য দিক দিয়ে পাস করতে পারেন, দুইটা রাস্তা থাকলে ট্রাফিক যদি আপনি দুই দিকে সমানভাবে দিতে পারেন, তাহলে আপনার হোল সিস্টেমের মধ্যে ট্রাফিকটা কমবে। ঠিক আছে, সো দেখা যাচ্ছে যে একটাকে একদিক দিয়ে পাঠাচ্ছে আর একটাকে অন্য দিক দিয়ে পাঠাচ্ছে। সো এই ক্ষেত্রে তো আপনারা তো জানেনই, দুইটা গাড়ি যদি দুই পথ অবলম্বন করে, ডেস্টিনেশনে
পরেরটা এখান থেকে সোর্স থেকে যেটা আগে গেছে সেটা ডেস্টিনেশনে পরে যে পৌঁছতে পারে, অর্থাৎ ডেস্টিনেশনে পৌঁছানোর সময় ডাটার অর্ডারটা রং হতে পারে, অর্থাৎ আগে 2 নাম্বারটা পৌঁছলো, পরে 5 নাম্বারটা, পরে 3 নাম্বারটা, পরে 1 নাম্বারটা, এইভাবে করে পৌঁছলো। সো এই যে এটাকে আবার সিকোয়েন্স করা 1 2 3 4 5 এরকম করে সিকোয়েন্স করা, এইটাও এই ট্রান্সপোর্ট লেয়ারের কাজ। ওকে, সেন্ড ডাটা এট অ্যান এফিশিয়েন্ট রেট দ্যাট ইজ অ্যাকসেপ্টেবল বাই দ্য রিসিভার। সো আপনি ধরেন আপনার এখান থেকে প্রতি ন্যানো সেকেন্ডে একটা করে প্যাকেট পাঠাতে পারেন, আর যে রিসিভার সে প্রতি মাইক্রো সেকেন্ডে একটা করে ডেটা রিসিভ করতে পারে। তাহলে আপনি যদি আপনার স্পিডে পাঠান, ন্যানো সেকেন্ডে একটা করে পাঠাচ্ছেন, তার মানে সে প্রতি যেখানে তার 1 মাইক্রো সেকেন্ডে একটা ডেটা পাওয়ার কথা, সেখানে সে 1000 প্যাকেট পেয়ে যাচ্ছিল। সো সোজা কথা, আপনি যে ছোট মানুষ তো আস্তে আস্তে খায়, বা তাদের খাওয়ার রেটটা আর আপনার খাওয়ার রেটটা, বড় মানুষের খাওয়ার রেট বলতে আমি বুঝাচ্ছি যে ধরেন 1 প্লেট ভাত, ছোট মানুষ যত দ্রুত মানে যত আস্তে আস্তে খাবে, আপনি তো এত আস্তে আস্তে খাবেন না, সে তো বিভিন্ন জায়গায় ফালায় টালায়, তারপরে হয়তো তার অল্প কিছু খাবে, বা যতটুকু খাইতে পারে তার স্পিডটা মানে এটা স্লো, আর আপনি তো অর্গানাইজড ওয়েতে খুব দ্রুত খেয়ে ফেলতে পারতেছেন। ঠিক আছে, সো এই যে মানে আপনাকে দেওয়ার, এখন আপনি আপনার আপনার যেই স্পিডে আপনি খান, সেই স্পিডে যদি আপনার ওই ছোট মানুষকে খাবার দিতে থাকেন, তাহলে তারও তো খাবারটা নিতে হবে, সে তো তখন খাইতেই পারবে না। সো এই যে একটা মানে তখন আপনাকে কি করতে হবে, আপনার যে স্পিডে আপনি খাচ্ছিলেন বা নিজেকে যেভাবে খাওয়াটা প্রোভাইড করতেছেন, সেই স্পিডটাকে কমে তার স্পিডের সাথে ম্যাচ করে নিয়ে আসতে হবে। সো এইটা ম্যানেজ করার বা এইটা টিসিপি লেয়ার সে এই জন্য রিলায়েবল বা এটা দেখে আর কি। ওকে, সো একটা অ্যাকসেপ্টেবল স্পিডে এই জিনিসটা করার জন্য, যাতে রিসিভারও জিনিসগুলো ধরতে পারে, সেটা টিসিপি লেয়ার ব্যবস্থা করে, টিসিপি প্রোটোকলটা ব্যবস্থা করে। ইন অর্ডার টু মেইনটেইন দ্য স্টেট অফ কনভারসেশন and track the information, TCP must first establish a connection between the sender and receiver. So TCP অবশ্যই প্রথমে আগে একটা কানেকশন তৈরি করে, যে রিসিভার আসলে রিচেবল কিনা, এবং তার সাথে একটা কানেকশন তৈরি করার পরে সে হচ্ছে ডাটাটা পাঠায়। এই জন্য টিসিপি কে কানেকশন ওরিয়েন্টেড প্রোটোকল বলা হয়। অন্যদিকে আপনার ডাটাগ্রাম বা ইউডিপি যদি দেখেন, তাহলে সেটাকে বলা হয় কানেকশন লেস প্রোটোকল। ঠিক আছে, আচ্ছা, সো এখানে একটু আমরা দেখি কি বলে। এই একটা ডাটা, a file is sent to the server using the file FTP। আচ্ছা, FTP এটা কি বললো, এটা একটু দেখে নেই ভালোভাবে। TCP track the conversation and divide the data to be sent into, so বড় একটা ডেটা, এটাকে 6টা সেগমেন্টে ভাগ করে সে পাঠাবে। ওকে, the first 3 out of 6 segment are forwarded to the server। so 3টা সেগমেন্ট পাঠানো হলো, the file server acknowledged the first 3 segment received। so সে একটা acknowledgement পাঠালো যে হ্যাঁ 3টা পাইছি, তারপরে সে আবার পরের 3টা পাঠাবে। ঠিক আছে, তো তারপরে সে আবার acknowledgement পাঠাবে, নো সেগমেন্ট আর রিসিভ। আচ্ছা, কোনোভাবে হয়তো এটা হারায় গেছে, তো সে কি করবে, যে ওকে সে ওইটা পায় না, একটা টাইম আউট হয়ে গেছে, তো সে আবার এই পরের 3টা পাঠাচ্ছে। ঠিক আছে, আগের 3টা আর পাঠাইলো না, কারণ ওগুলা তো অ্যাকনলেজমেন্ট পেয়ে গেছে যে ওগুলা ডেলিভার্ড হয়েছে। সো সে আবার এই অ্যাকনলেজমেন্টটা দিলে তারপরে সে শান্ত হবে, এর আগে সে আসলে টাইম আউট হলে পরে পাঠাই দিয়ে থাকবে। ঠিক আছে, ওকে, সো এরপরে আমরা ইউডিপি প্রোটোকল নিয়ে একটু কথা বলি। কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার এটা কি স্যার, যে আমরা টেক্সট মেসেজ পাঠাই, এই হ্যাঁ, ক্ষেত্রে কি স্যার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে যে আমার মেসেজটা অর্ধেক গেল না? আহ, অর্ধেক গেল না, অর্থাৎ মানে টাইম আউট হয়ে গেল, প্রথম অর্ধেক যায় না কিন্তু শেষের অর্ধেক চলে গেছে, এরকম কি প্রবলেম হতে পারে? মানে না, এটা মানে টিসিপি হইলে এটা হওয়ার কথা না আর কি। টিসিপি এনশিওর করে যে আমার এটা
গেছেই আর কি। ঠিক আছে, মোবাইলের এসএমএস যেটা, সেটা তো হয়তো একটু অন্য ভিন্ন প্রোটোকল, বা ওই মোবাইলের কি বলে এটাকে জিএসএম বা ওগুলার সাথে সংশ্লিষ্ট যে প্রোটোকল সেগুলি মনে হয় ইউজ হয়, আমি ডিটেইল জানি না। তবে মানে যদি টিসিপি ইউজ হতো তাহলে অবশ্যই আগে পাঠানোর পরে ওইটার ডেলিভারি মেসেজ আসার পরে তারপরে বাকি অংশ পাঠাতো, এরকম আর কি। ঠিক আছে, টিসিপির মধ্যে এটা রিলায়েবল যে অবশ্যই যেতে হবে। ওকে, জি স্যার। অন্যদিকে ইউডিপির ক্ষেত্রে আপনার কাছে মনে হতে পারে তাহলে টিসিপি তো ভালো, টিসিপি ছাড়া আমি আমি কেন এরকম ডাটা পাঠাবো যেটার আসলে কোনো পাত্তা নাই, যেতেও পারে নাও যেতে পারে, এই ধরনেরই কেন পাঠাবো? ধরেন যে আপনি যদি এটার উত্তর অনেকটা কিছুটা হয়তো পাবেন, রেজিস্ট্রি ডাক থাকার পরেও মানুষ কেন নরমালি স্ট্যাম্প করে চিঠি পাঠায়। আমাদের দেশে হয়তো পাঠায় না, আমাদের দেশে হয়তো কম পাঠায়, আগে অনেক পাঠানো হতো। এখন তো মোবাইল টোবাইল এসে দেখা যায় ওগুলা খুব কম ইউজ হয়, কিন্তু আগে যোগাযোগের মাধ্যম কিন্তু খুব বেশি ছিল না, তো তখন মানুষ স্ট্যাম্প এটা কিন্তু প্রচুর ইউজ হইতো, এবং বাইরের দেশেও এটা এখনো অনেক ইউজ হয়। ওকে, সো এখান থেকে হয়তো কিছু হিন্ট পেতে পারেন, বাট এখানে আপনি যদিও মনে করতেছেন যে ওই পাশে ডাটাটা গেল কিন্তু কোনো খবর আসলো না, এইটা একদিক থেকে আপনি মনে করতে পারেন যে এটা একটা ড্রব্যাক। আরেক দিক থেকে চিন্তা করলে আপনার অত কিছু চিন্তা করতে হচ্ছে না, সে ডেটা পাচ্ছে কি পাচ্ছে না এই ধরনের কোনো কিছু আপনার চিন্তা করতে হচ্ছে না, আপনি একের পর এক প্যাকেট সেন্ড করেই দিয়ে যাচ্ছেন। সো এটার ফলে আপনার মাথায় যে আরেকটা হেডেক রাখতে হচ্ছে যে ওকে সে কি পাইলো কি পাইলো না, এই যে একটা এই সময় কিন্তু, এবং সে যে আপনি পাঠানোর পরে সে পুরোটা রিসিভ করলো, তারপরে একটা একনলেজমেন্ট পাঠাইলো, সো এখানে কিন্তু অনেকটা টাইম ওয়াস্ট হইলো। অর্থাৎ আপনার ডাটাটা তার কাছে গেল, তারপরে সে পুরোটা রিসিভ করলো, তারপরে সে একটা একনলেজমেন্ট, সো রাউন্ড ট্রিপের একটা সময় কিন্তু এখানে নষ্ট হচ্ছে। আর ইউডিপি তে আপনার এই ধরনের কোনো কিছু নাই, এটা খুবই সিম্পল একটা প্রোটোকল। ঠিক আছে, এটার মধ্যে কোনো রিলায়েবিলিটি বা কন্ট্রোল ফ্লো এগুলা কিছুই নাই, এগুলার মধ্যে জাস্ট খালি পাঠিয়ে দিতে থাকে, এবং এটার মধ্যে হেডারের মধ্যে যে ফিল্ড গুলো আছে এগুলো খুব কম, বিকজ দ্য সেন্ডার এন্ড দ্য রিসিভার ইউডিপি processes do not have to manage reliability and flow control. This means UDP datagrams can be processed faster than TCP. So এটা faster হবেই। UDP provides the basic functions for delivering datagram between the appropriate application with very little overhead and data checking. So data checking এগুলি তার মধ্যে যত কম হেডেক রাখা যায় এটাই হলো ইউডিপির কাজ। UDP divides data into datagrams that are also referred to as segment. তো সেগমেন্টের মতোই এখানে এটাকে জাস্ট ডেটাগ্রাম বলতেছে ইউডিপি তে, ডাটার সেগমেন্ট গুলাকে এখানে ডেটাগ্রাম বলতেছে, আর কিচ্ছু পার্থক্য নাই, এই একই জিনিস। UDP is connectionless protocol, যেটা আগেই বলেছি, because UDP does not provide reliability বা কন্ট্রোল ফ্লো এগুলা কিছু নাই, যেহেতু ট্র্যাক নাম্বার টাম্বার রিসিভ হইলো না হইলো এইগুলি কোনো কিছু নাই, এই জন্য এটাকে কানেকশন লেস প্রোটোকল বলা হয়, এবং এটা স্টেটলেস প্রোটোকল নামেও পরিচিত। ওকে, ইউডিপি ইজ অলসো নোন এজ বেস্ট ইফোর্ট ডেলিভারি প্রোটোকল, সেটাকে বেস্ট ইফোর্ট ডেলিভারি প্রোটোকলও বলা হয়, কারণ হচ্ছে কোনো একনলেজমেন্ট এগুলি দরকার হয় না। ওকে, with UDP there are no transport layer process that informs the sender of a successful delivery. এটা আমরা জানি UDP is placing a regular non-registered letter in the mail. So এখানে ওই কথাগুলাই বলছে, আমরা জাস্ট একটু সামনে যাই, একটু দেখি কি হচ্ছে। তো পাঠাবে সে টিএফটিপি সার্ভারে, সেই ধুম 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 করে 6টা জি ছিল পাঠিয়ে দিল, চলে গেল। ঠিক আছে, শেষ। The files receives all segment, no acknowledgement sent, কোনো acknowledgement পাঠানো লাগলো না। ঠিক আছে, এর মধ্যে দুই একটা আসলে লস হয়ে গেলেও যাইতে পারতো, এগুলি এখানে বলে নাই।
লস হয়ে গেলেও ওইটা তার কোনো হেডেক না। আচ্ছা, রাইট ট্রান্সপোর্ট লেয়ার প্রোটোকল ফর দ্য রাইট অ্যাপ্লিকেশন। এখন আপনাকে ঠিক করতে হবে কোন প্রোটোকলটা কোন ধরনের অ্যাপ্লিকেশনের জন্য আপনি ইউজ করবেন। আচ্ছা বলেন তো, এখন হলো আপনাদের কাছে কোশ্চেন আর কি, ইমেইলের জন্য কোনটা বেশি সুইটেবল, ইউডিপি না টিসিপি? আমরা ইমেইল যে পাঠাই এটার জন্য বেশি কোনটা দরকার? টিসিপি। টিসিপি কেন? কারণ স্যার আমার তো ইমেল হইতে পারে যে অনেক ইম্পর্টেন্ট জিনিস হইতে পারে যে আমাদের যাইতেই হবে, মানে ইউটিউবের ক্ষেত্রে যদি কোনো কারণে মিস হয়ে যায় তাহলে তো স্যার প্রবলেম হইতে পারে এখানে। হ্যাঁ, ওটার মধ্যে ট্রানজ্যাকশন থাকতে পারে, বা এটা একজনের পার্সোনাল প্রাইভেট ইনফরমেশন এখানে থাকতে পারে। সো এখানে এটা গেল কি না গেল, বা কে পাচ্ছে, রিসিভার কে, এইগুলা সম্পর্কে আমাদের ওয়েল নোন হইতে হবে। সো এখানে ইউডিপিটাই, এজন্য আপনি দেখবেন যে এখানে যেহেতু পাঠানোর বা একটা ব্যাপার আছে, ইমেইল পাঠাইলে অনেক সময় দেখা যায় না যে ইমেইল পাঠানোর পরে একটা ইমেইল থেকে আরেকটা ইমেইল, মানে আপনারই ধরেন যে দুইটা ইমেইল আছে, একটা ইমেইল থেকে আরেকটা ইমেইলে পাঠাইলেন কোনো কিছু, সাথে সাথেই হয়তো যায় না, একটু দেরি হয়, বা হয়তো ধরেন যে আপনি লাইভ স্ট্রিমিং করতেছেন, সেইখানে যেরকম খুব একেবারে সাথে সাথে জিনিসটা দেখা যাচ্ছে, ইমেইলে কিন্তু একটু দেরিও হইতে পারে, তাই না? তাহলে এবার বলেন তো, লাইভ স্ট্রিমিং বা এগুলা যে আমরা করি, এইগুলাতে কি টিসিপি ইউজ হয় না ইউডিপি ইউজ হয়? স্যার টিসিপি। ইউডিপি স্যার, লাইভ স্ট্রিমিং, ইউডিপি। ফেসবুক লাইভ বলেন বা আমাদের ইউটিউব লাইভ বলেন, অথবা ওই যে ভিওআইপি কল, এগুলো প্রত্যেকটার মধ্যেই ইউডিপি ইউজ। কারণ কি, ধরেন যে ওই যখন একটা খেলা দেখানো হচ্ছে, লাইভ স্ট্রিমিং করা হচ্ছে, এখন এর মাঝখানে দুই একটা প্যাকেট যদি ছুটেও যায়, সে কি করে, ওগুলাকে আবার যদি রিসেন্ড করতে যায়, তাহলে আপনি ব্যাকের দুই একটা ফ্রেম দেখতে পাবেন, সেগুলি দরকার নাই। এখানে মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে কারেন্ট জিনিসটা আপনি দেখতে বেশি ইচ্ছুক। সো সে প্যাকেট পাঠিয়ে যাচ্ছে, মাঝখানে যদি দুই একটা প্যাকেট বাদও যায়, তারপরেও সে তারপরের গুলা পাঠিয়ে দিচ্ছে, এবং আপনি তারপর থেকে কন্টিনিউ করতে পারতেছেন, ঠিক আছে? সো এই জন্য হচ্ছে এখানে ইউডিপি প্রোটোকল ইউজ হয়, কারণ এখানে হচ্ছে, এবং এটা কিন্তু আপনার কি বলে, আমি যদি ধরেন যে প্রথম কয়েকটা প্যাকেট পাঠানোর পরে সে ওয়েট করতেছে যে ওকে, ওই প্যাকেটগুলা সে অ্যাকনলেজমেন্ট দেখ আগে যে পাইছে, তারপরে আমি পরের প্যাকেটগুলো পাঠাবো, এরকম করতে গেলে কিন্তু অনেক দেরি হয়ে যেত। ধরেন যে এখনকার লাইভ আপনি আরো দেখা গেল যে আরো 10 মিনিট পরে বা 20 মিনিট পরে আপনি দেখতেছেন। আমরা যে এই যে কি বলে কমিউনিকেশনটা করতেছি, এখানে টিসিপি ইনভলভ না ইউডিপি ইনভলভ? এখানে এখানে অবশ্য মানে কয়েক ধরনের অ্যাপ্লিকেশন চলতেছে, সো সেই হিসাবে টিসিপিও কিছুটা ইনভলভড আছে। ইউডিপি, এই যে ফ্রেম গুলো পাঠাচ্ছে, এগুলোর মধ্যে মেইনলি ইউডিপি। কারণ এই জন্য আপনি মাঝে মাঝে দেখেন না, কিছু কথা, ধরেন আমার ইন্টারনেটটা খারাপ, তখন কিছু কথা আপনার কিন্তু বাদ হয়ে যায়, মানে কিছু কথা আপনি শুনতে পান না, ওই প্যাকেট গুলো ধরেন লস হয়ে গেছে, ঠিক আছে, এরকম হয়। আর এই যে আমাদের বা অ্যাকাউন্টে যে লগ ইন করে করেছি, বা চ্যাটিং যে করতেছি, এগুলি আসলে আপনার টিসিপি দিয়েই মেইনলি অপারেট করা হয়, কারণ হচ্ছে এখানে রিলায়েবিলিটির ব্যাপার আছে। অর্থাৎ যেখানেই রিলায়েবিলিটি বা এই ধরনের জিনিসগুলোর ব্যাপার, সেখানেই আসলে টিসিপি। যেখানে রিলায়েবিলিটির ব্যাপার নাই, সেখানেই ইউডিপি, ঠিক আছে? মেসেজ, আমরা এই যে চ্যাট বক্সে যে মেসেজ দিই, এই মেসেজ কি নাই হয়ে যায়? নাই হয়ে যায় বলতে, ধরেন যে আমি এখান থেকে মেসেজ দিলাম, এরকম কোন সম্ভাবনা আছে যে আপনি একটা মেসেজ পাইলেন না? যদি আপনি ওই কি বলে, আমি যে সময় মেসেজ দিচ্ছি তারপরে লগ ইন করেন, তাহলে সেটা তো ভিন্ন কথা, কিন্তু আপনি তার আগেই লগ ইন করছেন কিন্তু আপনি পাচ্ছেন না, এটা কি পসিবল? না, তাই তো। সো তার মানে হচ্ছে এটা ইউডিপি, সরি টিসিপি। সো এরকম আরো অনেক
টিসিপি এবং ইউডিপির উদাহরণ এখানে দিয়েছে এবং প্রত্যেকটাই তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছে একটু যে কেন আসলে টিসিপি, কেন আসলে ইউডিপি। A video conference application may use UDP by default, but because many of firewall block UDP, the application can also be sent over TCP. So by default একটা করা থাকে, আপনি চাইলে অন্যটা দিয়ে করতে পারবেন না এরকম না, অন্যটা দিয়েও করা যাবে, ঠিক আছে। সো এই যে এখানে ইউডিপির উদাহরণ কিছু দিয়েছে, আইপি টেলিফোনি, তারপরে ডোমেইন নেম রেজুলেশন, ডিএনএস সার্ভিস, টিসিপির মধ্যে এসএমটিপি ইমেইল আছে, তারপরে ওয়েবসাইট গুলো আছে, ঠিক আছে। রিলায়েবল অ্যাকনোলেজেস ডাটা, রিসেন্ট ডাটা, লস ডাটা, ডেলিভার্স ডাটা ইন সিকোয়েন্সড অর্ডার, তারপরে ফাস্ট, লো ওভারহেড, ডাজ নট রিকোয়ার অ্যাকনোলেজমেন্ট, ডাজ নট রিসেন্ট লস ডাটা, ডেলিভার্স ডাটা এট ইট as it arrives. So এখানে আমরা মোটামুটি একটা ধারণা পেলাম এবং একটা ওভারভিউ পেলাম যে টিসিপি এবং ইউডিপি ডাটা কি বা কিভাবে তারা আসলে কমিউনিকেশন গুলো করে। এখন টিসিপি এবং ইউডিপির সম্পর্কে আলাদা আলাদা কিছু ওভারভিউ তারা দিবে এবং সেখানে আমরা আরো তাদের ওয়ার্কিং প্রসিডিউর সম্পর্কে কিছু জানতে পারবো। সো ওখানে আর কোনো কোশ্চেন আছে কিনা? সো এখন যে কোনো একটা অ্যাপ্লিকেশন দিলে মোটামুটি ধরতে পারবেন না যে এটা কি ইউডিপি না টিসিপি? আশা করি পারবেন। ওকে, টিসিপি ফিচার, টিসিপির কি কি ফিচার তারা আছে সেটা একটু যদি দেখেন। সো এখানে in addition to supporting the basic function of data segment and reassemble, TCP also provides the following service: establishes a session. সো যেহেতু কানেকশন ওরিয়েন্টেড, তার একটা সেশন থাকে আর কি। সেশন এর পরে ধরেন যে টাইম আউট বা এগুলি, সেশন টাইম আউট হয়ে গেলে তখন শেয়ার ডাটা প্রোভাইড করে না। negotiate the amount of traffic that can be forwarded, and the communication data between the two can be closely managed. So পার্মানেন্ট কারেকশন অর সেশন বলা হয় এটাকে আর কি। সো আগে একটা সেশন তাদের মধ্যে এস্টাবলিশ করে। ওকে, এনশিওর রিলায়েবল ডেলিভারি, প্রোভাইড সেম অর্ডার ডেলিভারি, সাপোর্ট ফ্লো কন্ট্রোল, এগুলো আমরা জানি। সো ফর মোর ইনফরমেশন, আরো যদি জানতে চান আরএফসি 793 দিয়ে সার্চ দিন। টিসিপি হেডারের মধ্যে কি কি থাকে সেই জিনিসগুলো এখানে দেওয়া হয়েছে। যেহেতু ইউডিপি কে আমরা স্টেটলেস বলেছি, টিসিপি হচ্ছে স্টেটফুল, তাই তো। সো এই টিসিপি সেগমেন্ট অ্যাডস 20 বাইটস। 20 বাইটস মানে হচ্ছে 160 বিট, 8 দুগুণা 16, 160 বিট ওভারহেড when encapsulated in application layer data. সো সে 20 বাইট হচ্ছে একটা হেডারের মতো ইনক্লুড করে দেয়, টিসিপি হেডারের মধ্যে এই 20 বাইট সে অ্যাড করে। এটা কি সোর্সের পোর্ট, ডেস্টিনেশন পোর্ট 2 বাইট করে প্রতিটা, তারপর সিকোয়েন্স নাম্বার, অ্যাকনোলেজমেন্ট নাম্বার, হেডার লেন্থ কত, রিজার্ভ থাকে এই 6 বিট, কন্ট্রোল বিট, তারপরে উইন্ডো, চেকসাম। চেকসাম হচ্ছে আপনার কিসের জন্য, ওই ডাটা রিলায়েবিলিটি অর্থাৎ এরর আছে কিনা সেটা চেক করার জন্য, আর্জেন্সি অর্থাৎ প্রায়োরিটি দেখে প্রায়োরিটি প্রোভাইড করা যায় আর কি, ঠিক আছে। এবং বিভিন্ন আরো অপশন দেয়া হয় যদি আরো প্রোভাইড করা লাগে কিছু। সো এখানে কি কি আছে সেগুলো একটু এখানে কিছুটা বলার চেষ্টা করেছে। সোর্স এবং ডেস্টিনেশন এগুলো তো জানি। সিকোয়েন্স রিঅ্যাসেম্বল করার জন্য সিকোয়েন্স নাম্বার দিতে হয়। অ্যাকনোলেজমেন্ট নাম্বার, যে আপনাকে অ্যাকনোলেজমেন্ট করবে কত নাম্বার এটা পাইছে সেটার অ্যাকনোলেজমেন্ট একটা নাম্বার এটাকে। হেডার লেন্থ, so a 4-bit field known as data offset that indicates the length of the TCP segment header. So header length কত সেটা একটা দেয়। তারপরে রিজার্ভ থাকে, এটা ফিউচার কোনো কাজে লাগলে যাতে ইউজ করতে পারে। কন্ট্রোল বিট, ফ্ল্যাগ, তারপরে বিট কোড, এগুলি থাকে এখানে আর কি। উইন্ডো সাইজ,
used to indicate the number of byte that can be accepted at one time. So কত বাইট সে ডাটা পাঠাচ্ছে সেটার একটা হিসাব এই উইন্ডো সাইজে দেয়। এবং চেকসাম এখানে হচ্ছে এরর চেকিং এর জন্য, যেটা আগে বললাম। আর্জেন্সি হচ্ছে কতটুকু আর্জেন্ট সেটা। সো অ্যাপ্লিকেশন দ্যাট ইউজেস টিসিপি ইউজ করে এইচটিটিপি, এফটিপি, এসএমটিপি, এসএসএইচ, এই জিনিসগুলো সে সেখানে জাস্ট একটু আরেকটু বললো আর কি। আচ্ছা, সো টিসিপি ইউডিপি নিয়ে তো খুব বেশি এখানে কিছু নাই। আমরা আমাদের কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে এটা দেখেছিলাম আর কি, প্রতিটা কিভাবে ডাটা পাঠায় না পাঠায় এগুলি নিয়ে ইনডেপথ আরো আলোচনা ছিল। সো এখানে সেগুলি নাই, যেহেতু নাই অতএব আপনাদের পড়ারও প্রয়োজন নাই। দ্য টপিক উইল কভার ইউডিপি, হোয়াট ইট ডাজ অ্যান্ড হোয়েন ইট ইজ গুড আইডিয়া টু ইউজ ইট ইনস্টিড অফ টিসিপি। টিসিপি ছাড়া কখন ইউডিপি ইউজ করাটা ভালো। এটা লাইট ওয়েট একটা প্রোটোকল, এটা আমরা আগেই বারবার বলেছি। এবং এটার মধ্যে কোনো রিলায়েবিলিটি এবং ফ্লো কন্ট্রোল নাই। ঠিক আছে, এটা সিম্পল, usually described in terms of what it does not do compared to TCP. UDP feature গুলোর মধ্যে data is reconstructed in the order that is received, অর্থাৎ ওই পাশে কোন অর্ডারে পাইলো সেই অর্ডারে এসে দেখাবে। ধরেন যে কিছুক্ষণ পরের একটা ডেটা, কিছুক্ষণ আগের একটা ডেটা পরে চলে আসছে, তাহলে ওই অর্ডারে এসে দেখাতে থাকবে। ঠিক আছে, অর্থাৎ আগে নিয়ে দেখানোর ওই আগের কয়েকটা ফ্রেমের জন্য সে বসে থাকবে, এই ধরনের কোনো ইয়েতে সে নাই, পাচ্ছে দেখাচ্ছে বাস। এনি সেগমেন্ট দ্যাট আর লস্ট আর নট রিসেন্ট, কোনো রিসেন্ট নাই, কোনো সেশন এস্টাবলিশমেন্টের প্রয়োজন নাই, ডাটা পাঠাইতেছে, রিসিভ করতেছে, দেখতেছে, শেষ বা কাজ করতেছে আর কি। The sending is not informed about resource availability. So সেন্ড করতেছে যে সে কিন্তু জানে না ওই পাশে কেউ পাইতেছে, আসলেই কি কেউ রিসিভার আছে নাকি নাই। আচ্ছা, সো হেডার এখানে খুবই কম, 8 বাইট হেডার, যেখানে ওখানে ছিল 20 বাইট হেডার, সরি কত, হ্যাঁ 20 বাইট হেডার, সেখানে এখানে 8 বাইট, 8 64 বিট, ওখানে 160 বিট, হ্যাঁ 20 বাইট, 160 বিট, অর্থাৎ 100 বিটের মতো কম আর কি প্রায়। সো জাস্ট সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, লেন্থ, চেকসাম এখানে এর জন্য অবশ্য কিছু এরর চেকিং করে দেখা যায়। ঠিক আছে, ডাটাগ্রাম হেডার এরর চেকিং, হালকা পাতলা এরর চেকিং করে, একেবারে করে না এরকম না। ওকে, সো লাইভ ভিডিও এন্ড মাল্টিমিডিয়া অ্যাপ্লিকেশন, সিম্পল রিকোয়েস্ট এন্ড রিপ্লাই অ্যাপ্লিকেশন দ্যাট হ্যান্ডেল রিলায়েবিলিটি দেমসেলফ। সো এই ধরনের ইয়েতে যেমন ডিএইচসিপি, ডিএনএস, এসএনএমপি, টিএফটিপি, ভিওআইপি, ভিডিও কনফারেন্সিং, এইগুলার ক্ষেত্রে আপনার এই ইউডিপি ইউজ হয়। শেষ, এরপরে আসেন পোর্ট নাম্বার। আচ্ছা, টিসিপি ইউডিপি মনে হয় এখানেই শেষ, এরপরে আর এগুলা নিয়ে আরো কিছু হয়তো বলছে। multiple separate communication. As you have learned, there are some situation in which TCP is the right protocol for the job, and situation UDP. Okay, তো এরকম সিমালটেনিয়াস কনফিগার এর সময় একটা দেখেছি আমরা, সোর্স পোর্ট, ডেস্টিনেশন পোর্ট, সেটা নিয়ে হলো এখানে মেইনলি আলোচনা। The source port is associated with the originating application on the local host, whereas the destination port is associated with the destination application on the remote host. So এই যে সোর্স পোর্টটা হচ্ছে যে পাঠাচ্ছে তার ওই হোস্টের একটা অ্যাপ্লিকেশন কে ইন্ডিকেট করে, আর ডেস্টিনেশন পোর্ট হচ্ছে যে রিসিভ করতেছে তার ওই দিকের একটা অ্যাপ্লিকেশন কে ই করে আর কি। ঠিক আছে, so when a client specifies port 80 in the destination port, the server that receives message knows that web service are being requested. ঠিক আছে, সো যখন 80 পোর্টে সে রিসিভ করে তখন বুঝে যে আসলে ওয়েবের জন্য এটা ই করেছে। A server can often more than one service simultaneously, such as web service on port 80, while it offers file transfer protocol কানেকশন এস্টাবলিশমেন্ট অন 21। সো একই সাথে কয়েকটা প্রোটোকল আসলে চলতে পারে, এটা অসম্ভব কিছু না। ওকে, সকেট পেয়ার, এই যে পোর্ট, এগুলাকে আসলে সকেট হিসাবে দেখা হয়, বা এগুলিকে দিয়েই সকেটের
কাজটা আর কি। The source and destination ports are placed within the segment. The segment are then encapsulated within an IP packet. The IP packet contains the IP address of the source and destination, and the combination of the source IP address and source port number or the destination, অর্থাৎ পোর্ট এবং নিয়ে আইপি অ্যাড্রেস নিয়ে যে কম্বিনেশনটা, এই কম্বিনেশনটাকেই একত্রে সকেট বলে আর কি। ডেস্টিনেশন এবং the combination of the source and IP address and source number or the is known as a socket, ঠিক আছে। So in the example in the figure, the PC is simultaneously requesting FTP and web service from the destination server. Okay, so destination এটা MAC address, এখানে IP address, user data, trailer. So FTP client source port 1305, destination port 21, web client 1099, ওয়েবের পোর্ট হচ্ছে 80। সো এখানে সোর্স আইপি অ্যাড্রেস আছে, আইপির সাথে পোর্টও আছে সেম। এখানে আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশন আইপি অ্যাড্রেস সেম এফটিপি কানেকশন আর ওয়েব কানেকশনের মধ্যে, কিন্তু জাস্ট পার্থক্য হচ্ছে পোর্ট নাম্বারে, ঠিক আছে। সো এখানে ওই জিনিসগুলাই একটু বলার চেষ্টা করেছে। সো এখানে সকেট পেয়ার বলতে বোঝায় সাধারণত ওই সোর্স এবং ডেস্টিনেশনের যে আইপি অ্যাড্রেস এবং সকেট মানে পোর্ট অ্যাড্রেস, এইগুলা এখানে যেহেতু দুইটা পেয়ার আছে, একটা সোর্সের আর একটা ডেস্টিনেশনের, সো এখানে সকেট পেয়ার বলা হয় আর কি এটাকে। ওকে, এটাকে অনেক সময় একসাথে লেখা হয় এইভাবে, সকেটকে অর্থাৎ আইপি অ্যাড্রেস কোলন দিয়ে পোর্ট নাম্বারটা। ওকে, পোর্ট নাম্বার গ্রুপ। এখন পোর্ট নাম্বার কত থেকে কত পর্যন্ত আমি দিতে পারবো সেটা একটা ব্যাপার, এবং পোর্ট নাম্বার কত থেকে কত পর্যন্ত কি বুঝাবে সেটার একটা ব্যাপার আছে আর কি। ওকে, সরি। ওকে, সো এখানে আয়ানা হচ্ছে স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন যে এইগুলা রেগুলেট করে আর কি। সো আমরা দেখেছি যে 16 বিট লাগতেছে, অর্থাৎ 2 বাইট। ওকে, সো এই 16 বিট যদি ধরি তাহলে এটা রেঞ্জ আসে কত, 0 থেকে 65K প্লাস। ওকে, এত পোর্ট নাম্বার আমি দিতে পারবো। সো এই পোর্ট নাম্বার গুলোকে কয়েকটা গ্রুপে ভাগ করা হয়েছে, 0 থেকে 1023। এইগুলা হচ্ছে ওয়েল নোন পোর্ট, ঠিক আছে। দিস পোর্ট নাম্বারস আর রিজার্ভড ফর কমন অর পপুলার সার্ভিসেস এন্ড অ্যাপ্লিকেশন সাচ এজ ওয়েব ব্রাউজার, ইমেল ক্লায়েন্ট। সো এইগুলা হচ্ছে মোটামুটি এখানে যে পোর্টগুলো আছে এগুলা সবাই জানে যে এগুলা কি কি কাজে ইউজ হয়, বেশিরভাগই এগুলি সবার জানা। সো এই পোর্টে যাতে অন্য কেউ এই পোর্টটা ইউজ না করে, এই জন্য এটা জানা দরকার। বা আমার কোনো একটা অ্যাপ্লিকেশনে যদি আমি ওই পোর্টটা ইউজ না করি, সেটার জানার জন্য এই জিনিসটা জানা দরকার যে ওইটুক হচ্ছে ওয়েল নোন, বিভিন্ন পোর্ট বিভিন্নটা ইউজ করতেছে। ফাঁকাও থাকতে পারে, কিন্তু হয়তো কোনো স্পেসিফিক একটা সফটওয়্যার বা কোনো একটা স্পেসিফিক কাজে ওই পোর্টগুলা ইউজ হচ্ছে আর কি, যেটা হয়তো আমরা জানি না। কিন্তু অনেক স্পেশালাইজ সফটওয়্যারই আছে যেখানের ক্ষেত্রে ওই পোর্টটা হয়তো কমন। আচ্ছা, এরপরে আসেন রেজিস্টার্ড পোর্ট। 1024 থেকে 49151 এই পোর্টগুলা হচ্ছে রেজিস্টার্ড পোর্ট, ঠিক আছে। সো এই পোর্টগুলা কি, দিস পোর্ট নাম্বার আর অ্যাসাইন্ড বাই টু এ রিকোয়েস্টিং এন্টিটি টু ইউজ উইথ স্পেসিফিক প্রসেস application. These process are primarily individual applications that a user has chosen to install rather than common application that would receive a well-known port number. Cisco has registered port eto for its Radius server authentication. Okay, so এখানে বিভিন্ন এন্টিটিরা তারা আয়ানার কাছে রিকোয়েস্ট করেছে, তারা এই পোর্ট চায় বা এরকম একটা রেজিস্ট্রেশন তারা নিয়েছে বলতে হবে আর কি। যেমন 3306, এই পোর্টটার সাথে কি আপনারা পরিচিত? 3306
যারা কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার কি বলে ডাটাবেজ ইউজ করেছেন তারা পরিচিত হতে পারেন, যে অবশ্য যদি কেউ থেকে থাকেন। আচ্ছা, এটা মেইনলি 3306, এটা হচ্ছে MySQL নামক একটা ডাটাবেজ আছে, এটার জন্য পরিচিত একটা। PHP মাই অ্যাডমিন যে এটার পোর্ট নাম্বার নাকি স্যার? PHP MyAdmin এর থ্রুতে আপনি ওই MySQL যে জি জি রান করেন এটার জি পোর্ট নাম্বার, ঠিক আছে? জি। সো এরকম বিভিন্ন কোম্পানির প্রোপ্রাইটরি এই জিনিসগুলো আছে আর কি, এই কমন পোর্ট গুলো তারা ইউজ করে থাকে। ওকে, তারপর আছে প্রাইভেট এন্ড অর ডাইনামিক পোর্ট, এইগুলা সবার ইউজ করার জন্য। দিস পোর্টস আর অলসো নোন এজ ephemeral ports. The client's OS usually assign port numbers dynamically when a connection to a service is initialized. Dynamic port is then used to identify the client application during communication. So এইগুলা সাধারণত ইউজ করা হয় যখন আপনি কমিউনিকেট করবেন, অন্য কোনো ইয়ের সাথে কমিউনিকেট করবেন। আপনি ধরেন যে ওই পাশ থেকে ইমেইল সার্ভিসটা ব্যবহার করতে চাচ্ছেন, আপনি সোর্স হিসাবে আপনারও তো একটা পোর্ট থাকা লাগবে, সো তখন দেখা যায় এখান থেকে ইউজ করা হয়। বা প্রাইভেটলি কোনো কাজেও এই পোর্টগুলা, এই রেঞ্জের পোর্টগুলা ইউজ করতে বলা হয়। অনেকেই হয়তো এখান থেকে ইউজ করে বা এখান থেকে ইউজ করে, বাট এটা উচিত না আর কি। ধরেন যে এখানে যদি দেখাই 1099, 1305 এগুলি আসছে হচ্ছে রেজিস্টার্ড পোর্ট এই সেকশন থেকে, কিন্তু এগুলি আসলে জেনারেলি এভাবে আপনি যদি একেবারে জানেন যে এটা আসলে কারো না, সেক্ষেত্রে হয়তো ইউজ করতে পারেন, বাট করা হয়, কি বলে, রিকমেন্ড করা হয় যে এখান থেকে যেন ইউজ করে আর কি। Some client operating systems may use registered port numbers instead of dynamic port numbers or assigning source port. So এই সরি, অনেক অপারেটিং সিস্টেমই এইগুলা না ইউজ করে এই পোর্ট গুলা, কারণ অপারেটিং সিস্টেম তো জানে কোন পোর্ট খালি আর কোন পোর্টে কাজ চলতেছে, সো সে এখান থেকেও পোর্ট অ্যাসাইন করে অনেক সময়। The table displays some common well-known port numbers and there is it application. সো এখানে কিছু পোর্ট নাম্বার দেওয়া আছে এবং কোন কোন কাজে সেগুলো ইউজ হয়, যেমন HTTPS সিকিউরড যেটা, সেটা 443, 80-তে আছে হচ্ছে নরমাল HTTP, 110-এ আছে POP3 অর্থাৎ ইমেইল রিসিভ করার, SMTP হচ্ছে পাঠানোর, ঠিক আছে? ইমেইল রিসিভ করার জন্য POP3 প্রোটোকল, আর SMTP হচ্ছে ইমেইল পাঠানোর জন্য, ডেটা রাখার জন্য FTP সার্ভার, SSH 22, টেলনেট 23, ঠিক আছে? এরকম বিভিন্ন এখানে কয়েকটা দিয়েছে আর কি। The netstate command. So netstate command দিয়ে unexplained TCP connections can pose a major security threat. They can indicate that something or someone is connected to the localhost. Sometimes it is necessary to know which active TCP connections are open and running on a networked host. Netstate is an important network utility that can be used to verify those connections. As shown below, enter the command netstate to list the protocols in use, the local address and port number, foreign address and port number. সো এইখানে আপনি দেখতেছেন নেটস্টেট দিয়ে অ্যাক্টিভ পোর্ট গুলো দেখা যাচ্ছে যে কোন কোন পোর্ট গুলো আসলে ইউজ হচ্ছে, ঠিক আছে? বাই ডিফল্ট নেটস্টেট কমান্ড the -n option can be used to display IP port, IP address and port numbers in the numerical forms, ঠিক আছে? ওকে, তারপরে আচ্ছা এখানে তো শেষ। এরপরে আমরা টিসিপি কমিউনিকেশন প্রসেসের মধ্যে আসি। এখানে মনে হয় তাহলে কিছু প্রসেস দেখিয়েছি। You already know the fundamental of TCP, 3 ways to handshake. Okay, you will learn about the TCP 3 ways to handshake and session termination process. So এইটিতে চলে। এরপরে আসেন, এখানে হচ্ছে তারা মেইন এটা দেখাবে, ক্লায়েন্ট সেন্ডিং টিসিপি রিকোয়েস্ট। সো ক্লায়েন্ট প্রথমে টিসিপি রিকোয়েস্ট সেন্ড করবে,
Okay, client 1 is requesting web service and client 2 request email service from the same server. Okay, তারপরে দেখি request destination port. So destination port add করলো, আগে কি ছিল, ডেস্টিনেশন পোর্ট তো ছিলই, জাস্ট এটা হাইলাইট করে দেখালো যে ডেস্টিনেশন পোর্টও থাকতেছে। ওকে, সোর্সেরও একটা পোর্ট থাকে। আচ্ছা, তারপরে রিকোয়েস্ট সোর্স পোর্ট, সো সোর্স পোর্ট আছে, ইউজ ডাইনামিক পোর্ট নাম্বারস সোর্স পোর্ট, সো ওই যে ডাইনামিক রেঞ্জ ওখান থেকে পোর্ট নিয়েছে আর কি। এটা সাধারণত ডাইনামিক্যালি করে দেয়, অপারেটিং সিস্টেম করে দেয়, ঠিক আছে। রেসপন্স ডেস্টিনেশন পোর্ট, সো ডেস্টিনেশন এটা এখানে যাওয়ার পরেই তো আবার সোর্স এটা হয়ে যাচ্ছে আর ডেস্টিনেশন এটা হয়ে যাচ্ছে। ওকে ওকে, এরপরে যাই রেসপন্স সোর্স পোর্ট, সো উল্টা হয়ে যাচ্ছে আর কি, সোজা কথা, এটা তো না বোঝার কিছু নাই। সে যখন রেসপন্স করবে তখন সোর্স পোর্টটা, এখানকার সোর্স পোর্টটা এখানে ডেস্টিনেশন, এখানকার ডেস্টিনেশনটা এখানে সোর্স। এই প্রতিটা অ্যাপ্লিকেশনের জন্য এরকম আলাদা আলাদা এইচটিটিপি, এসএমটিপি, আরো বিভিন্ন অ্যাপ্লিকেশন যদি থাকে তাহলে সেগুলো। টিসিপি কানেকশন এস্টাবলিশমেন্ট, সো কিভাবে কানেকশনটা এস্টাবলিশ হয়। সো প্রথমে সিনক্রোনাইজেশন একটা SYN পাঠায়, দ্য ইনিশিয়েটিং client request a client to server communication session with the server. Say A sends SYN request to B. So প্রথমে পাঠানো হলো, সিন পাঠালো, তারপরে এই সিনের একটা অ্যাকনোলেজমেন্ট এসি কে পাঠালো, ঠিক আছে, অ্যাকনোলেজমেন্ট পাঠালো, ওকে যে আমরা একমত হলাম, এটাকে বলে অনেক সময় হ্যান্ডশেক, ঠিক আছে। তারপরে সে ফাইনালি জানাইলো ওকে, তাহলে আমরা এখন কমিউনিকেশন শুরু করতে পারি, আমরা এস্টাবলিশড। সো এইভাবে হচ্ছে একটা সেশন ক্রিয়েট হয়। ওকে, প্রথমে একটা সিন পাঠালো, তারপরে এসি কে পাঠালো, আবার এই এসি কে এর এগেইনস্টে আবার একটা এসি কে পাঠানো হয় যে হ্যাঁ এটা এস্টাবলিশ হয়েছে। সো এই পাশটা হচ্ছে যার কাছ থেকে আসলে সেবাটা নিচ্ছে বা যার কাছ থেকে সার্ভিসটা নিচ্ছে, এই পাশে হচ্ছে সাধারণত যে সেবাটা নেওয়ার জন্য বা সার্ভিসটা নেওয়ার জন্য কি বলে এটাকে অ্যাপ্লিকেশন করে সে। ওকে, এরপরে আসেন সেশন টার্মিনেশন। টু ক্লোজ এ কানেকশন, দ্য ফিন বা ফিনিশ এর যে সংক্ষিপ্ত রূপ, কন্ট্রোল ফ্ল্যাগ মাস্ট বি সেট ইন দ্য সেগমেন্ট হেডার। অর্থাৎ আপনি কানেকশন ক্লোজ করতে চান, সেকশন টার্মিনেট করে দিতে চান, তখন এই জিনিসটা হয়। সো আমরা দেখি কি হয়, সে প্রথমে পাঠালো ফিন, সে ফিন রিসিভ করলো অর্থাৎ ফিনিশ, তারপরে সে আবার অ্যাকনোলেজমেন্ট এসি কে পাঠালো যে হ্যাঁ আমি এটা পাইছি, তুমি যে ফিনিশ করতে চাইছো। তারপর সে কি সে সেন্ড এসি কে, তারপরে সে পাঠায় দা সার্ভার সেন্ডস এ ফিন। ওকে, সো সার্ভার এরপরে একটা ফিন রিকোয়েস্ট পাঠিয়ে দেয় এবং তখন রিসিভার যে সে তখন ক্লায়েন্ট তখন রেসপন্স করে যে হ্যাঁ আমি পাইছি। অর্থাৎ মোটামুটি এই পাশ থেকেও বলতে হয় যে আমি ফিনিশ করতেছি, সে জানা যে ওকে ঠিক আছে ফিনিশ, আমি এটা বুঝতে পারলাম তুমি ফিনিশ পাঠাইছো, সে আবার পাঠায় যে তাহলে আমিও ফিনিশ করে দিচ্ছি, তখন সে পাঠায় ওকে ঠিক আছে বুঝলাম তুমি ফিনিশ করতে যাচ্ছ, শেষ, তখন ক্লোজ হয় আর কি, ঠিক আছে। ওকে, তারপরে এখানে এই 3-way হ্যান্ডশেক অ্যানালাইসিস, থ্রি-ওয়ে হ্যান্ডশেক অ্যানালাইসিস এখানে একটু আলোচনা করেছে। It establishes that the destination device is present on the network. So এটা দ্বারা কনফার্ম হয় যে ডেস্টিনেশন যে ডিভাইসটা আছে এটা আছে, নেটওয়ার্কে আছে, ইউডিপির মতো হাওয়ার মধ্যে পাঠাই দিচ্ছি না। It verifies that the destination device has an active service and is accepting request on the destination port number that the initiating client intends to use. It informs the destination device that the source client intends to establish a communication session on that port number. So সোজা কথা এখানে একটা রিলায়েবল তৈরি হচ্ছে আর কি, যে আমি পাঠাতে চাচ্ছি, সেও নিতে চাচ্ছে, এগুলি সবাইকে জানায় সজাগ করার পরে এটা হচ্ছে আর কি।
কমিউনিকেশনটা হচ্ছে, ঠিক আছে? তো এটাকে বলা হচ্ছে টিসিপি 3-way হ্যান্ডশেক। Okay, TCP is a full duplex protocol where each connection represents two one-way communication sessions. To establish the connection, the host performs a 3-way handshake. Control bits in the TCP header indicate the progress and the status of the connection. Okay, এখানে বিভিন্ন এইগুলা কন্ট্রোল বিটে এই 6টা কি কি হইতে পারে, এই যে কন্ট্রোল সেই জিনিসগুলো এখানে দিয়েছে, মানে 6টা কন্ট্রোল ফ্ল্যাগ। The 6 control bit flags are as follows, অর্থাৎ 6টা বিট যে আছে ওই 6টা বিট আসলে এই 6টা জিনিসকে নির্দেশ করে। অর্থাৎ এই 6টা বিটের যেগুলা 0 থাকবে তার মানে ওই ফ্ল্যাগটা অফ, আর যেগুলা 1 থাকবে তার মানে এই ফ্ল্যাগটা অন। সো ইউআরজি মানে আর্জেন্ট পয়েন্টার ফিল্ড সেগমেন্ট সিগনিফিকেন্ট। ওকে, এসিকে মানে অ্যাকনলেজমেন্ট ফ্ল্যাগ, তারপরে পিএসএইচ মানে পুশ ফাংশন, আরএসটি মানে রিসেট, সিন মানে সিনক্রোনাইজ বা সিকোয়েন্স। ওকে, ফিন মানে হচ্ছে ফিনিশ, তাই তো, নো মোর ডাটা ফ্রম দ্য সেন্ডার এন্ড সো এগুলি আপনারা ভালোভাবেই বুঝেন। এখানে কি বলেছে টিসিপি 3-way হ্যান্ডশেকিং, এটা আমরা একটু দেখি। কম্পিউটার সাউন্ডটা শেয়ার করলাম। I have some screenshots of a Wireshark packet capture that shows the process of a TCP 3-way handshake and the termination of a TCP conversation. Let's analyze these screenshots to get an idea of how it's working. TCP is a connection-oriented protocol, meaning an end-to-end connection needs to be established first before data can be sent or received. The TCP 3-way handshake initiates that connection. When the connection অর্থাৎ এই যে এখানে যে ইগুলো দেখাচ্ছে, ফ্ল্যাগস গুলো দেখাচ্ছে, প্রত্যেকটা কিন্তু এক একটা ফ্ল্যাগ এবং এগুলোর এক একটা মিন আছে। এই যে কোনটা রিজার্ভ, নট সেট, এটা নট সেট, এটা নট সেট, এরকম আর কি। এই যে সিনক্রোনাইজেশন, এটা সেট। finally needs to be এটা একটা ওই যে ওয়ারশার যে একটা সফটওয়্যার আছে ওটার থ্রুতে প্যাকেট অ্যানালাইজ করতেছে। terminated. For instance, let's say it's a connection to a web server and you close the web browser. The connection is terminated with two-way handshakes. A TCP 3-way handshake involves 3 steps: a SYN and an ACK, and an ACK. SYN stands for synchronization, and ACK stands for acknowledgement. First, the initiating host sends a synchronization segment. The responding host sends an acknowledgement and its own synchronization segment, and then the initial host sends an acknowledgement segment. Hence the SYN and an ACK, and ACK. We can see that here at the top of this screenshot. If we look at the packet list window at packets 10, 11, and 12, we can see a SYN, and an ACK, and an ACK. This is the 3-way handshake. If we look at the initial packet in the 3-way handshake, the SYN অর্থাৎ এই যে 3-way হ্যান্ডশেক বলা হচ্ছে না, এটা 3 কেন বলা হচ্ছে সেটার কারণটা বর্ণনা করলো। অর্থাৎ এই পাশ থেকে একটা সিনক্রোনাইজেশনের মেসেজ পাঠানো হয়, তারপরে ওখান থেকে একটা অ্যাকনলেজমেন্ট পাঠায়, তারপর এখান থেকে আবার আরেকটা অ্যাকনলেজমেন্ট পাঠায়। সেই যে 3টাই হলো, এই জন্যই 3-way হ্যান্ডশেক বলা হচ্ছে। এবং এখানে এই যে 3টা সে অবজার্ভ করতে বলতেছে আর কি। segment up here at the top, we can see that the sequence number is 0. The beginning of a 3-way handshake is a sequence number 0 because it's the first packet in the connection or conversation between two hosts, or in this case, a host and a server. The sequence number is actually a 32-bit random number called the ISN, or initial sequence number. This random number, or ISN, is chosen randomly at the beginning of each TCP conversation. This helps to protect against TCP connection hijacking attacks. Wireshark takes that 32-bit random number and converts it to 0. It then increments the sequence numbers and the acknowledgements from there. This makes it easier to read and follow the segments in order using the Wireshark program. Let's look at a few of the details for this initial SYN segment. We go down to the packet details window and we can see sequence number 0, that it's the relative sequence number. If we look at the flags, we see that the SYN bit has been set. You can see it here with a 1. In the next packet, packet number 11, the server responds to the initial synchronization segment. I'll go to the next screenshot, and now packet 11 is highlighted. The server responds with an acknowledgement acknowledging sequence number 0 and sending acknowledgement 1. So the initial sequence number with relative sequence number 0 has been incremented and acknowledgement 1 has been sent. We can see in the protocol details window acknowledgement number 1 and that it's the relative ACK number. The server has also sent its own synchronization segment
And that number is 0 since it's the initial conversation going the other way. If we look in the details window, we can see that the sequence number is 0, and that's a relative sequence number from the server to the host. If we look here at the flags, both the SYN bit and the ACK bit have both been set. If we go to the next screenshot, in packet 12, which is step 3 in the three-way handshake, host 10.1.1.1 responds with an acknowledgement or ACK. And if we look in the protocol details window, we see the acknowledgement number is 1, incrementing the server synchronization segment by 1. You can see here that the acknowledgement bit has been set, but notice that the SYN bit has not been set. This is the final phase in the three-way handshake. Let's take a look at how the TCP connection terminates. I'll go to the next screenshot, and you can see in packet 16, the server is communicating to the host at 10.1.1.1 and has sent a segment with a finish or fin and an acknowledgement or ACK. In this segment, we have a fin and an ACK. The fin ends the conversation. The acknowledgement flag has been set since the three-way handshake was first established, and in every segment sent thereafter, the acknowledgement flag is set. You can see that in the next packet, packet number 17, the host has replied to the server with an acknowledgement acknowledging that the conversation has ended. This is a two-way handshake, a fin and an ACK and an ACK. If we look ahead in the packet list window to packet 18, you can see that host 10.1.1.1 then sends the server its own fin and acknowledgement, and then the server replies with its own ACK. So you have two-way handshakes to terminate the connection. If I go back to the previous screenshot and take a look at the protocol details or the packet details, we can see here in the TCP segment the flags. Notice the 1 for the acknowledgement, and then the 1 for the finish or fin flag here that's been set. Notice that the acknowledgements went as high as number 374, indicating that these screenshots were probably generated from two separate packet captures in Wireshark. You can see in these last two screenshots how the conversation ends with two-way handshakes, a fin and an ACK, and then another one going the other way. সো বুঝতে পারলেন? সো এখানে মেইনলি ওই উপরের জিনিসটাই এই যে দুইটা সেশন কিভাবে টার্মিনেট করে এবং কি সেশন কিভাবে কানেকশন কিভাবে এস্টাবলিশ হয়, এটাই ওই যে বিভিন্ন ডাটা যে পাঠিয়েছে সে একটা সিকোয়েন্স পাঠালো, সে যে আবার এটা রিপ্লাই পাঠাচ্ছে, এটার মধ্যে সিনও 1 হয়ে থাকতেছে, অ্যাকনোলেজমেন্টও 1 হয়ে থাকতেছে। এবং এখানে যদিও এখানে 100 বা এরকম দেখিয়েছে, কিন্তু আমরা দেখেছি যে ওই সিকোয়েন্স নাম্বার 0 হিসাবে এটা পাঠানো হয় এবং সে ওই সিকোয়েন্স নাম্বার 0 দিয়ে এটাকে আবার ব্যাক করে। পরে এখানে পরের সিকোয়েন্স নাম্বার পরেরটা করে সে আবার পাঠায় আর কি, অর্থাৎ 1 করে পাঠায় আর কি। সো এটা সিকোয়েন্স নাম্বার ধরেন 100 থেকে শুরু করছে, আর সে সিকোয়েন্স নাম্বার শুরু করছে 300 থেকেই। সো এখানেও সেম প্রসিডিউরটা, ফিন পাঠায়, সে ওই ফিনটাকে আবার অ্যাকনোলেজমেন্ট ফিনের এটার মধ্যেই অ্যাকনোলেজমেন্টের বিটটা 1 করে দিয়ে পাঠায় দেয়, ঠিক আছে। তারপরে সে শুধু ফিন দিয়ে পাঠায়, সে আবার ওই অ্যাকনোলেজমেন্টটাকে 1 করে দিয়ে পাঠায় দেয়। এটাই এখানে মূলত বলার চেষ্টা করছে আর কি, আমি যতটুকু বুঝলাম। ওকে, তারপরে আরো ভিডিও আছে, এগুলো একটু আমরা টিসিপির একটা হচ্ছে অর্ডার ডেলিভারি, সেটা তো আপনারা জানেনই। সো ডিফারেন্ট সেগমেন্ট মে টেক ডিফারেন্ট রুট, এবং এটা বিভিন্ন ইয়েতে চলে গেলেও সে আবার এভাবে রিঅর্ডার করে নেয়। এটাই জাস্ট বলতে চাইছে এখানে। আমরা আরেকটা ভিডিও আছে, দেখে ফেলি। This video depicts a simplified example of TCP operations and is not necessarily a realistic depiction. TCP is a connection-oriented protocol in that a connection is established first using a three-way handshake before data is sent. Another characteristic of TCP is that it's a reliable protocol. Two things that make it reliable are sequence numbers and acknowledgements. Every TCP segment that's sent in a TCP conversation gets a sequence number, so every byte of data is numbered basically in a sequential list. This allows a receiving host to rebuild the data from the ordered numbered segments. If data arrives out of order at the receiving end, the data can be put back together in the proper order thanks to the sequence numbers. Acknowledgements come into play by helping the sender know that the data that's being sent is actually being received. The way this works is the sending host sends TCP segments in bytes, and the receiving host acknowledges bytes received by sending acknowledgements.
there is a limit to the amount of data the sending host can send before it receives an acknowledgement from the receiver. This amount is called the window size. The window size সরি মিউট করা ছিল। আচ্ছা, এটা হচ্ছে উইন্ডো সাইজ বলতে সেন্ডার কতটুকু ডেটা পাঠাতে পারবে, আরেকটা অ্যাকনোলেজমেন্ট আসার আগ পর্যন্ত সে যে ডাটাটা পাইছে এটা বলার আগ পর্যন্ত কতটুকু পাঠাইতে পারবে এটা নির্দিষ্ট। ঠিক আছে, এটা আগে উইন্ডো সাইজ দিয়ে কি করা থাকে। is the total number of bytes sent in TCP segments that can be sent before receiving an acknowledgement. Using TCP window scaling, computers are able to achieve large window sizes of up to 1 gigabyte. So as the sending host sends bytes of data in TCP segments, the receiving host returns acknowledgements as it processes bytes received and frees up its buffers. We can see this depicted in this graphic. Let's start by reading the message from the sending host here. Start with byte number 1, I am sending 10 bytes. In this scenario, the 10 bytes is the window size. In reality, the window size would be a lot larger than 10 bytes, since today window sizes are typically 16 megabytes or larger. But this এখন এটা কমপক্ষে 16 মেগাবাইটের উপরে থাকে, এখানে যদিও তারা কম দেখাইছে। এটাকে উইন্ডো সাইজ বলতেছে যে এতটুকু ডেটা সে পাঠাই দিচ্ছে, যে আমি প্রথম বাইট থেকে শুরু করে এতগুলো বাইট পাঠাচ্ছি। ঠিক আছে, works nicely for this example. So the host is sending 10 bytes, starting with byte number 1. The receiving host, the server here, says, I received 10 bytes, starting with byte number 1. I expect byte 11 next. This is the acknowledgement. The server acknowledges it received the 10 bytes and now is expecting number 11. If we look down here, we can see that in this segment, starting with sequence number 1, 10 bytes have been sent. The receiver sends an ACK 11. Starting with 1, 10 bytes were sent, so the next sequence number it's expecting is an 11. This acknowledgement is sent back to the originating host. Now the originating host sends 10 more bytes, starting with sequence number 11. If we were to ask ourselves what would be the next ACK that the server would send back to the originating host, we would have to ask ourselves, what's the last sequence number sent? Starting with 11, 10 bytes were sent, so the last sequence number that was sent was 20, so the ACK would be an ACK 21. That's the next expected sequence number. You can see how sequence numbers and acknowledgements, including the window size, make TCP a very orderly and reliable protocol. সো বুঝতে পারলেন যে এই 10 বাইট করে পাঠাচ্ছে, তারপরের সিকোয়েন্স নাম্বারটা দিয়ে সে পাঠাচ্ছে যে আমি এক্সপেক্ট করতেছি এত, তো সে আবার পরের এতটা পাঠাচ্ছে, পাঠানোর পর সে আবার তারপরের সিকোয়েন্স নাম্বার দিয়ে পাঠাচ্ছে। এভাবে এই কমিউনিকেশনটা হচ্ছে। ঠিক আছে, এখানে একটা ভিজুয়ালাইজেশন দেখানোর চেষ্টা করছে, ডাটা লস এন্ড রিট্রান্সমিশন। সো সেগমেন্ট 1 গেল, সেগমেন্ট 2, সেগমেন্ট 3 যেতে পারলো না, 4 গেল না, 5, 6, 7, 8, 9, 10। ওকে, অ্যাকনোলেজমেন্ট করলো যে আমি 1, 2 পাইছি, 3 পাই নাই। অ্যাকনোলেজমেন্ট 3 মানে হচ্ছে আমি এক্সপেক্ট করতেছি 3, ডাটা 3, সো সে 3 থেকে আবার বাকিগুলা পাঠাচ্ছে। সো এইগুলা যেহেতু যদিও একবার পাঠাইছে, কিন্তু আবার রিলায়েবিলিটির জন্য আবার পাঠাচ্ছে। যেখানে এসে পায় নাই সেখানে খালি সে জানায় যে আমি কিন্তু অপেক্ষা করতেছি তোমার ওই ডাটাটার জন্য, তুমি ওই ডাটাটা পাঠাইতেছো না। কারণ সে এই বি এর কথা চিন্তা করেন, সে সেগমেন্ট 1 পেলো, সেগমেন্ট 2 পাইলো, তাই সে এখন চিন্তা করছে সেগমেন্ট 3 পাঠায় না কেন। সো কিছু সে কিন্তু পাঠাইছে, কিন্তু এটা কোনোভাবে লস হয়ে গেছে। 5, 6, 7 এগুলো আসছে, কিন্তু এগুলার তার কাছে কোনো বি এর কাছে কোনো দাম নাই। বি যখনই এই ধরনের ডেটা পাবে তখনই সে আবার পাঠায় দিবে যে আমি তো 3 নাম্বার পাই নাই। সো তখন 3 নাম্বার থেকে আবার সে রিট্রান্সমিট করা শুরু করবে। এগুলা কোনটা গেছে না গেছে সেটাতে আর কিছু আসে যায় না, সে 3 নাম্বার থেকে শুরু করে আবার পাঠাচ্ছে, যার ফলে 5 নাম্বার বা 5 থেকে 10 নাম্বার এই ডাটাগুলা রিপিট যাচ্ছে, কিন্তু ডাটা লস হচ্ছে না আর কি। ডাটা আসল ডাটা যাচ্ছে, ডাবল যাক, কিন্তু ডাটা পৌঁছতেছে। সো সে পাঠাচ্ছে যে আমি 11 নাম্বার ডাটা এক্সপেক্ট করতেছি। ঠিক আছে, সো এখানে 1, 2, আচ্ছা এটা একটা প্রসেস। এখানে যদি দেখেন তাহলে এখানে কি বলতেছে, 1 নাম্বার পাঠাইলো, 2 নাম্বার পাঠাইলো, 3 নাম্বার 4 নাম্বার পাঠায়, মানে লস গেল 5 থেকে। তো সে অ্যাকনোলেজমেন্ট 3 এখান থেকে 5 থেকে 10 যখন পাইছে তখন সে আবার পাঠাচ্ছে যে অ্যাকনোলেজ 3, মানে 3 সে এক্সপেক্ট করতেছে, আরো সে পাইছে সেটা হচ্ছে 5 থেকে 10। ঠিক আছে,
এটা আলাদা করে বলে দিচ্ছে যে সে 5 থেকে 10 পাইছে, সো তখন তাকে এই 3 4 পাঠাচ্ছে, এরপরে ওই 10-এর পরের 11 12 পাঠালো বা পরের এগুলো পাঠালো, তখন সে পাঠালো যে ওকে আমি 13 নাম্বারটা। এটা দুইটা প্রসেস আর কি, দুইটা ওয়েতে করতে পারে আর কি। Host operating system today typically employ an optional TCP feature called selective acknowledgement. ঠিক আছে, এটা আসলে নতুন ফিচার, এটা খুব বেশি আগের না। এটা ছিল মেইনলি এনশিয়েন্ট, বা এটাই মেইন এটা। ওকে, প্রিয়র টু লেটার এনহ্যান্সমেন্ট, পরবর্তীতে যে এনহ্যান্সমেন্টটা করা হয়েছে তার আগে এটা ছিল। এখন এই স্যাক একটা ওয়ে তৈরি করেছে, সেটার ফলে আর ওই একই প্যাকেট আবার পাঠানো লাগে না আর কি। ওকে, সো আমরা এখানে ভিডিওটা আবার একটু দেখে নেই। The graphic depicted in this video uses segment numbers in place of sequence numbers. TCP is a reliable protocol. It uses sequence numbers and acknowledgements to provide that reliability. But what happens when data is lost in transit? As a reliable protocol, there has to be a mechanism for resending lost data so that an entire piece of data, like a file or an image or a video, can be rebuilt from all of the segments. If we look at this animation, we can see this process in action. I'll press play. The source host here sends segment 1 and starts a timer. You can see the timer's running. The destination host receives segment 1, and since it's received segment 1, it's going to send an acknowledgement. Let's see what happens. We can see that the destination host has received segment 1, acknowledges the delivery, and is going to send an ACK2, an acknowledgement 2, requesting number 2. Why? It received 1, so it sends a request for 2 in an ACK2. So we'll see that get sent. All right, there goes the acknowledgement. The source receives the acknowledgement before the timer expires and now can send segment 2. There's segment 2. It's sent, and as you can see, the timer is started. It's going to wait to get an acknowledgement. If it doesn't receive an acknowledgement from the destination before the timer expires, it will resend segment 2. Let's see this in action. You can see the destination has not received segment 2. Since it hasn't received segment 2, it won't send an acknowledgement number 3 back to the device. It's not going to acknowledge that it received 2 and send an ACK3 back to the source host. Let's see what happens. No acknowledgement, the timer expires. You can see here the timer expires. So what will the source host do? The source host will retransmit or resend segment 2 and restart the timer. This time, the information was received by the destination, and now it's going to send an ACK3 or acknowledgement 3 requesting the next piece of data, which in this case would be number 3. The acknowledgement's received before the timer expires, and segment 3 is sent. Segment 3 is received, acknowledged, and a request for 4 is sent in an acknowledgement. The acknowledgement is received before the timer expires, and now the device can send segment 4. Or in this case, it's the end of the transmission. The ability of TCP to retransmit missing segments makes applications that use the TCP protocol very reliable. সো বুঝতে পারলেন, সো একটা সে প্যাকেটটা পাঠিয়ে একটা টাইমার ধরে যে ওকে সে এই ডেটাটা পাইলো কিনা, পাইলে একটা এই টাইমের মধ্যে যদি না জানায় তাহলে সে আবার রিট্রান্সমিট করে আর কি। ওকে, সো টিসিপি উইন্ডো সাইজ নিয়ে এখানে কথাবার্তা বলতেছে। 3-way হ্যান্ডশেক উইন্ডো সাইজ হচ্ছে 1000, আর এমএসএস ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ হচ্ছে 1416। সো send window 1000 সিকোয়েন্স নাম্বার 1 এত পাঠাইলো, রিসিভ 1 থেকে এত পর্যন্ত, সিকোয়েন্স নাম্বার এত, সো এত থেকে এত পর্যন্ত পাইলো, এভাবে করে করে যাচ্ছে আর কি। আচ্ছা, এটার কোন একটা ভিডিও তো থাকার কথা না, ভিডিও নাই। আচ্ছা, সো এখানে যদি আমরা একটু দেখি, the window size determines the number of bytes that can be sent before expecting an acknowledgement. অর্থাৎ উইন্ডো সাইজ হচ্ছে কতটুকু পাঠানোর আগে আমি অ্যাকনলেজমেন্ট আশা করি না। ঠিক আছে, উইন্ডো সাইজ 10000 মানে হচ্ছে 10,000 বাইট পাঠানোর আগে আমি কোনো অ্যাকনলেজমেন্ট আশা করব না। 10,000 বাইট পাঠানোর পরে আমি অ্যাকনলেজমেন্ট আশা করব। ঠিক আছে, so the acknowledgement number is the number of the next expected byte. so কত নাম্বার বাইট এক্সপেক্ট করে সেটা হচ্ছে নেক্সট এক্সপেক্টেড বাইট।
ঠিক আছে। আর এমএসএস হচ্ছে ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ, অর্থাৎ একবারে কতটুকু ডাটা সর্বোচ্চ পাঠাতে পারবে। 1460 এর বেশি আসলে পাঠাতে পারবে না। ওকে, সো এইভাবে করে রিসিভ এন্ড হচ্ছে। The window size is the number of the byte the destination device of a TCP session can accept and process at one time. In this example, the PCB initial window size for the TCP session is 8 byte. Starting with the first byte, byte number 1, the last byte PCA can send without receiving an acknowledgement is byte 10,000. This is known as the send window of PC1. The window size is included in every TCP segment, so the destination can modify the window size at any time depending on buffer availability. So window size প্রতিটা প্যাকেটেই থাকে। যদি এরকম হয় যে বি এর এত বড় বাফার নাই, 10,000 বাইট রাখবে সেরকম বাফার নাই, তাহলে সে উইন্ডো সাইজ আপডেট করে তাকে জানাই দিবে যে না, আমি এত ডাটা রাখতে পারতেছি না, তুমি একটু থামো বা acknowledgement নাও। সো এরকম কিছু ব্যাপার থাকে এখানে, আরো বলেছে, আপনারা পড়লে বুঝতে পারবেন। ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ অর্থাৎ একবারে কতটুকু ডাটা পাঠাতে পারবে সেই জিনিসগুলো এখানে বলছে। এখানে টোটাল 1500 বাইট এর কথা বলা হয়েছে। তার মধ্যে 1500 বাইটের মধ্যে আবার একটু ভাগ আছে বলতে 1460 হলো মেইন ডাটা আপনি পাঠাতে পারবেন। বাকি 20 বাইট লাগে হচ্ছে IPv4 এর হেডার, আর 20 বাইট লাগে TCP এর হেডার। ঠিক আছে, সো ম্যাক্সিমাম সেগমেন্ট সাইজ হতে পারবে হচ্ছে 1460। হেডার রাখিয়ে দিবে এই 20 40 বাইট। ঠিক আছে, এতটুকুর মধ্যে এই TCP এবং TCP/IP প্রোটোকলে এইটা সহ 1500 বাইট হতে পারবে সর্বোচ্চ। কমেরও একটা লিমিট আছে, সেটা এখানে ম্যাক্সিমাম যেহেতু বলছে এই জন্য এখানে আর বলে নাই। 64 বাইট বা এরকম একটা লিমিট আছে আর কি। আচ্ছা, congestion, I am not getting acknowledgement, I expect from B, so I will reduce the number of bytes I send before getting an acknowledgement. So সে নাম্বার অফ বাইট কমিয়ে দেয় যখন অ্যাকনলেজমেন্ট পাচ্ছে না, তখন তারপরে সে আবার অ্যাকনলেজমেন্ট পাইলে ওইটা ঠিক করে ফেলে আর কি। সো এরপরে আমাদের লাস্ট ইউডিপি কমিউনিকেশনের একটা অংশ, তাইলে এই চ্যাপ্টার শেষ হবে। আচ্ছা, এই সমস্ত চ্যাপ্টার থেকে যতটুকু পারেন আর কি ইনফরমেশন গ্যাদার করতে পারলে ভালো আর কি। মেইনলি এগুলার মধ্যে একটু মানে কনসেপচুয়াল অনেক জিনিস আছে, সেই জিনিসগুলা গ্যাদার করতে পারলেই ইট উড বি মোর দেন ওকে। সো এতক্ষণ টিসিপি সম্পর্কে বললো, ইউডিপি সম্পর্কে আবার একটু না বললে ইউডিপি মাইন্ড করতে পারে, যদিও সে খুব একটা রিলায়েবল রেসপন্সিবল না, তাতে কি, সে তো আপনাকে সহজে কাজ করে দিচ্ছে, সো তাকেও তো একটু দাম দেওয়া উচিত। ইউডিপি লো ওভারহেড ভার্সেস রিলায়েবিলিটি। সো ওভারহেড লো কিন্তু রিলায়েবিলিটির জায়গায় তো আপনি আটকে যাচ্ছেন। ওকে, as explained before, UDP is perfect for communication that needs to be fast like VoIP. This topic explains in detail why UDP is perfect for some types of transmission. As shown in the figure, UDP does not establish a connection. UDP provides low overhead data transport because it has a small datagram header and no network management traffic. UDP does not establish a connection, এটা তো আমরা জানি, এটা নতুন করে পড়ে আর লাভ নাই। তারপরে UDP ডাটাগ্রাম রিঅ্যাসেম্বল, কানেকশনলেস এন্ড আনরিলায়েবল, সেটা আমরা জানি, যেই অর্ডারে যাবে সেই অর্ডারেই, এই যে 12654 এই অর্ডারে যাচ্ছে, সো লস্ট ডাটাগ্রামস আর নট রিসেন্ট, সো আবার পাঠানো হয় না। আউট অফ অর্ডার ডাটাগ্রামস আর নট রিঅর্ডার। ঠিক আছে, অর্থাৎ এখানে দেখেন এই যে 3 তারপরে 4 3 4 না 4 আছে, 3 মূলত লস হয়ে গেছে, সেটা আর এখানে পাঠানো হয় নাই। ওকে ওকে, UDP server listening for request. Okay, server application client DNS request will be received on port এত, client সেটা তো রিকোয়েস্ট রিসিভ করতে পারে। ক্লায়েন্ট প্রসেস, এখানে আসেন
client sending UDP request, destination port eto, client request UDP server to use well-known port number. Okay, source port random port use করে সেটা আমরা জানি ভালোভাবেই। Server response to the UDP client uses the source port from the request packet as destination port. Client was waiting for server DNS response on port eto. Server response to the UDP client uses well-known port number. So server একটা just response দেয় যে সে alive আছে, এতটা নিষ্ঠুর না যে সে আসলে পাচ্ছে কি পাচ্ছে না সেটা বলবে না। Server response to UDP client uses well-known port numbers as the source port. ঠিক আছে, সো এটা তো শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় একটা মনে হয় প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি থাকার কথা। সরি, আমরা দেখে ফেলেছি। পোর্ট নাম্বার, আচ্ছা এখানে একটা প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি, এটা মনে হয় সম্ভবত জাস্ট কি বলে, যদি একটু পিডিএফটা ওরা আমাদেরকে দেখায়, এটা সম্ভবত জাস্ট অবজার্ভ করার জন্য। তার জেনারেট নেটওয়ার্ক ট্রাফিক ইন সিমুলেশন মোড, এক্সামিন দ্য ফাংশনালিটি অফ দ্য টিসিপি এন্ড ইউডিপি প্রোটোকল। ওই বিভিন্ন টিসিপি ইউডিপি প্রোটোকলের বিভিন্ন ইগুলা ওই ক্যাপচার করে আপনার ওই হেডার গুলা থেকে দেখে বোঝার জন্য যে এটার পিডিইউ গুলা কেমন হয়, সেই জিনিসগুলা একটু দেখার জন্য এখানে বলা হয়েছে আর কি। সো আপনারা সেগুলো একটু দেখবেন, এটা আপনাদের অবজারভেশনের বিষয়, এটার মধ্যে সম্ভবত পার্সেন্টেজ নাই। ওকে, সো এইটাই মূলত হচ্ছে আমাদের এই ট্রান্সপোর্ট লেয়ার সম্পর্কে আমরা দেখলাম। এরপরে হচ্ছে সবচেয়ে উপরের লেয়ার যেটা, সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। অ্যাপ্লিকেশন লেয়ারে আমরা কি কি পড়ব? peer to peer web and email protocol, IP address service, file sharing service, application presentation session layer এখানে কোলাপস করেছে আর কি। P2P নেটওয়ার্ক, তারপরে HTTP বা এগুলি সম্পর্কে এখানে আলোচনা করা হয়েছে, এবং এখানে ল্যাবেরও কিছু ব্যাপার তো থাকার কথা। আচ্ছা, এটা 9.6। আচ্ছা, what did I learn in this module এখানে অ্যাড করছে। আচ্ছা, সো এইটাও আপনারা একটু পরের দিন একটু দেখেন, এটা আমাদের খুব বেশি সময় লাগার কথা না। এখানেও জাস্ট কনসেপ্ট গুলো, এখানে যেহেতু কোনো ল্যাব অ্যাক্টিভিটি নাই, আসলে মেইনলি এটার কনসেপ্ট গুলো দিয়ে গেছে আর কি। অ্যাপ্লিকেশন লেয়ার কি বা কিভাবে, এগুলির জাস্ট কিছু কনসেপ্ট দিয়ে ডিএনএস, ডোমেইন নেম সার্ভিস বা এগুলির প্রত্যেকটার একটু কনসেপ্ট বলে গেছে আর কি। এবং ডিএইচসিপির অপারেশন, ডিএইচসিপি তো এখানে জাস্ট কনসেপ্টই বলেছে আর কি, কিভাবে কি করতে হবে, সার্ভার কনফিগার করতে হবে। এগুলি সার্ভার কনফিগার খুব কঠিন কিছু না, জাস্ট মেইন জিনিসটা থাকলে তারপরে কনফিগার করা যায়। ফাইল শেয়ারিং কিভাবে করতে হয়, এগুলি জিনিস এখানে থাকবে। সো সামনের দিন আমরা অবশ্যই 2টা চ্যাপ্টার কভার করব। আজকে তো বলবেন যে 9টা বেজে গেছে, এটা আমি জানি। সো 9টা যদি এখনো বাজে না, 1 মিনিট বাকি আছে। সো কি বলেন, অ্যাপ্লিকেশন লেয়ার কি আজকে শেষ করে দিব না সামনের দিন? সামনের দিন। ওকে।